নমস্কার। আজ আমি দশম শ্রেণীর ভূগোলের অন্তর্গত গঙ্গা নদীর গতিপথ নিয়ে আলোচনা করছি। তো এই গঙ্গা নদীর গতিপথ শুধুমাত্র যে মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট তা কিন্তু না। এটা কি বলতো, বিভিন্ন চাকরির পরীক্ষায়, সে তুমি এসএসসি বলো, পিএসসি বলো, ইউপিএসসি বলো, ডাব্লিউবিসিএস বলো, যে কোনো পরীক্ষায় এই গতিপথ সংক্রান্ত প্রশ্ন হয়। ওকে, তাই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে এবং শুনবে। দেখবে গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তোমাদের তৈরি হবে। ঠিক আছে, দেখো আমরা জানি যে গঙ্গা হচ্ছে ভারতের প্রধান নদী, তাই তো? গঙ্গা ভারতের দীর্ঘতম নদী, গঙ্গা ভারতের বৃহত্তম নদী এবং গঙ্গা হচ্ছে ভারতের জাতীয় নদী। ঠিক আছে, তো গঙ্গার মোট দৈর্ঘ্য কত বলতো? গঙ্গার মোট দৈর্ঘ্য হচ্ছে 2510 কিলোমিটার। ঠিক আছে, এর মধ্যে 2071 কিলোমিটার ভারতের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। গঙ্গা অববাহিকার আয়তন প্রায় 10,80,000 বর্গ কিলোমিটার এবং গঙ্গা অববাহিকায় 40 কোটি মানুষ বসবাস করে। ওকে, ভেবে দেখো অববাহিকা কত বড়। এবার দেখো যে প্রশ্ন হয় যে গঙ্গার উৎপত্তি স্থল কোথায় বা গঙ্গা কোথা থেকে উৎপত্তি হয়েছে। ঠিক আছে, এক কথায় উত্তর হলো যে কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গার উৎপত্তি। তো এক কথায় বা এক নম্বরে প্রশ্ন হলে, এই প্রশ্ন এলে এইটুকু লিখলেই হবে, তাহলে ফুল নাম্বার পাবে। কিন্তু যদি এরকম হয় যে গঙ্গার উৎপত্তি স্থল আলোচনা করো, তাহলে কিন্তু বিস্তারিত লিখতে হবে এবং এই বিস্তারিতই আমি আলোচনা করব আজকে। তোমরা দেখবে একটা ক্লিয়ার ধারণা তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো যে এখানে দেখো যে এটা মনে করো উত্তরাখণ্ড রাজ্য। ঠিক আছে, উত্তরাখণ্ড রাজ্যের পূর্ব দিকটা হচ্ছে কি বলতো, এটার নাম হচ্ছে কুমায়ুন হিমালয়, আর এই পশ্চিম দিকটা এর নাম গাড়োয়াল হিমালয়। ওকে, তো এই পুরোটা কি হিমালয় পর্বতের অংশ, ফলে উঁচু উঁচু পর্বতশৃঙ্গ আছে। ওখানে কেদারনাথ, বদ্রীনাথ এরকম উঁচু উঁচু, নন্দাদেবী, কামেট এরকম উঁচু উঁচু পর্বতশৃঙ্গ আছে। ওকে, তো উঁচু উঁচু পর্বতশৃঙ্গ থাকায় কি হয়, বরফ জমে, গ্লেসিয়ার বা হিমবাহ আছে। ওই হিমবাহগুলা জল থেকেই বিভিন্ন জলধারা বা নদীর উৎপত্তি হয়। আর তোমরা নদীর ধারণা অববাহিকার ক্ষেত্রে পড়েছো, কি পড়েছো, যে নদীর উৎস অঞ্চলে দেখা যায় কি, যে বহু জলধারা একসঙ্গে মিলিত হয়ে একটা মূল নদীর উৎপত্তি করছে। এখানেও ঠিক তাই। দেখো কিরকম, দেখো এই যে এই জায়গাটা দেখছো, এই জায়গাটার নাম হচ্ছে বদ্রীনাথ। ঠিক আছে, তো বদ্রীনাথ পর্বতশৃঙ্গে সন্তপথ বলে একটি হিমবাহ আছে। ওই হিমবাহের বরফগোলা জল দিয়ে এই যে নদীটার তৈরি হয়েছে, এর নাম হচ্ছে কি বলতো, বিষ্ণুগঙ্গা। ঠিক আছে, আবার এদিক থেকে দেখো এই একটা নদী এসে এর সঙ্গে মিলিত হয়েছে। ঠিক আছে, এর নাম হচ্ছে ধৌলিগঙ্গা। তাহলে এটার নাম কি বলছি, বিষ্ণুগঙ্গা, এটার নাম কি বলছি, ধৌলিগঙ্গা। তাই তো, দুটা নদী পরস্পর মিলিত হয়ে দেখো এই লাল রঙের নদীটা, মানে লাল রং দিয়ে করা হয়েছে, এই লাল রঙের নদীটা তৈরি হয়েছে। এর নাম হচ্ছে কি বলতো, অলকানন্দা। ঠিক আছে, তার মানে কি অলকানন্দা কোন কোন নদীর মিলনে তৈরি হয়েছে, এটা কি বলছি, বিষ্ণুগঙ্গা, আর এটা কি নাম বলছি, ধৌলিগঙ্গা। তাহলে বিষ্ণুগঙ্গা আর ধৌলিগঙ্গা মিলে তৈরি হয়েছে কার, অলকানন্দা নদীর। তাই তো, এবার অলকানন্দা মানে বিষ্ণুগঙ্গা আর ধৌলিগঙ্গা যে স্থানটায় মিলিত হয়েছে, এই যে এই স্থানটাকে বলা হয় কি বলতো, বিষ্ণু প্রয়াগ। মনে রাখবে, প্রয়াগ মানে হচ্ছে মিলনস্থল। ঠিক আছে, এবার অলকানন্দা নদী অগ্রসর হচ্ছে। এবার কিছু দূর যাওয়ার পরে এই নন্দাকিনী, এই যে এই নদীটা, এর নাম কিন্তু নন্দাকিনী। দেখো মন্দাকিনী না, কিন্তু কি বলছি, নন্দাকিনী। এই নন্দাকিনী নদী এসে অলকানন্দার সঙ্গে মিলিত হয়েছে। ওকে, তো এই নন্দাকিনী অলকানন্দার সাথে যেখানে মিলিত হয়েছে, মানে এই যে মিলনস্থলটা, এই মিলনস্থলটার নাম হচ্ছে কি বলতো, এই মিলনস্থলটার নাম হচ্ছে নন্দপ্রয়াগ। নন্দাকিনী নদী মিলিত হয়েছে, তাই তার নাম নন্দপ্রয়াগ। ঠিক আছে, আবার দেখো, এবার নন্দপ্রয়াগের পরে আরেকটা নদী, যখন এই যে এই নদীটা, এর নাম হচ্ছে পিণ্ডার। ঠিক আছে, এই নদীটার নাম হচ্ছে পিণ্ডার। এই পিণ্ডার নদী কি হচ্ছে, দেখো এখানে এসে অলকানন্দা নদীর সাথে মিলিত হয়েছে। ওকে, তো এই পিণ্ডার নদী অলকানন্দার সাথে যেখানে মিলিত হয়েছে, এর নাম হচ্ছে কর্ণপ্রয়াগ। ঠিক আছে, আচ্ছা আবার দেখো এখানে এই যে এই শৃঙ্গটা, দেখো এখানে এই পার্বত্য অঞ্চলটা কেদারনাথ শৃঙ্গ। ঠিক আছে, এবার কেদারনাথের বরফগোলা জল থেকে এই মন্দাকিনী নদীর তৈরি হয়েছে। ঠিক আছে, এবার মন্দাকিনী নদী এই প্রবাহিত হয়ে অলকানন্দার সঙ্গে মিলিত হয়েছে এখানে।
তাহলে এই অলকানন্দা আর মন্দাকিনী যেখানে মিলিত হয়েছে এই মিলনস্থলটাকে বলা হয় রুদ্রপ্রয়াগ। ওকে, আবার দেখো এই যে লাল রং দিয়ে দেওয়া আছে নদীটা, ঠিক আছে, এই নদীটাই এর নাম ভাগীরথী নদী। ঠিক আছে, তো হিন্দু শাস্ত্রে বা হিন্দু সংস্কৃতিতে এই ভাগীরথীটাকে কিন্তু গঙ্গা বলা হয়, মানে মূল গঙ্গা বলে ধরা হয়। এতগুলো নদী আছে কিন্তু এই ভাগীরথীটাকে কি বলছি, মূল গঙ্গা বলে ধরা হয়। এই জন্য এই যে এখানে আছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা। তো এই গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে এই ভাগীরথী নদী উৎপত্তি লাভ করে অলকানন্দার সঙ্গে মিলিত হয়। ওকে, তো এই যে অলকানন্দার সঙ্গে মিলিত হচ্ছে, এই মিলিত স্থানটার নাম হচ্ছে কি বলতো, দেবপ্রয়াগ। তাহলে কয়টা প্রয়াগ হলো, 5টা প্রয়াগ হলো। এটা কি বলছি, বিষ্ণু প্রয়াগ। এটা কি বলছি, নন্দ প্রয়াগ। এটা কি বলছি, কর্ণ প্রয়াগ। এটা কি বলছি, রুদ্র প্রয়াগ। এটা কি বলছি, কি দেবপ্রয়াগ। তাই তো? তাহলে এই দেবপ্রয়াগে কি হচ্ছে, এই অলকানন্দা আর ভাগীরথী, তাই তো, এই দুটা নদী এসে মিলিত হচ্ছে। তাই তো? মিলিত হয়ে এই মিলিত ধারার নাম তখন হচ্ছে গঙ্গা, যেটা মূল গঙ্গা। তাহলে তাহলে গঙ্গা নদীর উৎপত্তি হচ্ছে অ্যাকচুয়ালি কোথা থেকে, মানে ভৌগোলিক নিয়ম যদি ধরা হয় তাহলে কোথা থেকে, এখান থেকে তৈরি হচ্ছে। কার মিলনে, অলকানন্দা আর কি ভাগীরথী নদীর মিলনে। এই তো তোমাদের প্রশ্ন হয় যে গঙ্গা নদী উৎস অঞ্চলে কি নামে পরিচিত। এই তো, তাহলে এই প্রশ্নটাও কিন্তু এই ছোট ক্লাসের জন্য ঠিক আছে, বড় ক্লাসে হলে কিন্তু এরকম প্রশ্ন হবে না। ছোট ক্লাসে হলে কি হবে, তাহলে এটাই বলছি কি, মূল গঙ্গা ভাগীরথীটা কি, তাই তো, তার মানে কি, উৎস অঞ্চলে গঙ্গার কি নাম, ভাগীরথী। তাই তো? আর এই যে পঞ্চপ্রয়াগের কথা বলছি না, এই পঞ্চপ্রয়াগ কিন্তু কি বলতো, এই হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র তীর্থক্ষেত্র। তাই তো? এই পঞ্চপ্রয়াগে তীর্থ করতে পারলে প্রচুর পুণ্য হয় বলে ধরা হয়। তাহলে দেখো এখানে যেটা বলছে, তাহলে এই যে উৎপত্তি স্থল, এটা কোন রাজ্যের কথা বলছি, কোন রাজ্যে আছে, কোন রাজ্যে, উত্তরাখণ্ডে। তাই তো? তাহলে যদি হয় যে গঙ্গা নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তাহলে কোন কোন রাজ্য বলতো, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। আর কিছুটা এলাকা বিহার আর ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ডের সীমানা বরাবর প্রবাহিত হয়েছে। ঠিক আছে, এবার দেখো তোমরা, তাহলে অ্যাকচুয়ালি গঙ্গা কোথা থেকে তৈরি হয়েছে, এখান থেকে গঙ্গার উৎপত্তি। তাই তো, মানে গঙ্গার নামের উৎপত্তি এখান থেকে, কোথা থেকে, দেবপ্রয়াগ থেকে। তাই তো? তাহলে দেবপ্রয়াগের পরেই এই মিলিত ধারার নাম হচ্ছে গঙ্গা। কার মিলিত ধারা, ভাগীরথী আর অলকানন্দা। তাই তো? এবার দেখো তাহলে ডান তীর বাম তীর কোনটা কি করে বুঝবে তুমি, নদী মনে রাখবে, নদী যখন তোমরা ম্যাপ পয়েন্টিং করবে তখন কিন্তু অবশ্যই কি দিবে বলতো, তোমরা অ্যারো চিহ্ন দিবে, এই যে এটা প্রবাহের দিক, নদী এদিকে প্রবাহিত হচ্ছে। তাই তো? তাহলে ডান তীর বাম তীর বা ডান দিক বাম দিক কি করে বুঝবে, ডান দিক তুমি নদী যেদিকে যাচ্ছে, তুমি যদি নদীর সঙ্গে হেঁটে চলো, নদীর সঙ্গে সঙ্গে যাচ্ছ, নদীর স্রোত যেদিকে যাচ্ছে তুমি সেদিকে যাচ্ছ, তাহলে তোমার বাঁ হাতের দিকটা বাম তীর, ডান হাতের দিকটা ডান তীর। ঠিক আছে, এবার দেখো তাহলে এই যে নদীগুলো দেখো, এই নদীগুলো কি সব কি গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে, তার মানে কি এগুলো কি গঙ্গার কি উপনদী। তাই তো? তাহলে যদি প্রশ্ন হয় যে বাম তীরের উপনদী কোনগুলো, তাহলে এটা কি বাম দিক কি দেখো, গোমতী, ঘরগড়া, গণ্ডক, কোশি। তাহলে এই নদীগুলো কি গঙ্গার কি বাম তীরের উপনদী। তাই তো? আবার কি দেখো, তাহলে এই তীরটা কি, এদিকটা কি ডান দিক। দেখো এই যে এই দেখো যমুনাত্রী হিমবাহ, এটা যমুনাত্রী হিমবাহ এখানে আছে। তো যমুনাত্রী হিমবাহের বরফ গলা জল থেকে যমুনা নদী উৎপত্তি হয়ে এখানে গিয়ে গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে। তাই তো? তাহলে এটা কি গঙ্গার কি উপনদী, যমুনা কি গঙ্গার উপনদী। কোথায় মিলিত হয়েছে, এলাহাবাদের কাছে বা এলাহাবাদের ত্রিবেণী সঙ্গমে মিলিত হয়েছে যমুনা। ঠিক আছে, তো মনে রাখবে তাহলে যে যতগুলো উপনদী আছে, ওকে, তো যমুনা হচ্ছে গঙ্গার প্রধান উপনদী। খুব প্রশ্ন হয় যে গঙ্গার প্রধান উপনদী কোনটি, তাহলে কোনটি গঙ্গার প্রধান উপনদী কোনটি, কি যমুনা। ওকে, আবার দেখো এবার এই যমুনার সঙ্গে দেখো যে এই দিকটা হচ্ছে মধ্য ভারতের উচ্চভূমি, মানে মধ্যপ্রদেশ। ওকে, তো মধ্য ভারতের উচ্চভূমির থেকে এই চম্বল, বেতোয়া, এই নদীগুলো আবার যমুনার সঙ্গে মিলিত হয়েছে। তার মানে কি চম্বল, বেতোয়া কার উপনদী, যমুনা নদীর উপনদী। ঠিক আছে, এবার যমুনা ডান দিক থেকে মিলিত হলো। আবার দেখো কিছু দূরে যাওয়ার পরে কে, এই সোন নদী গিয়ে গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে। তাই তো? আমরা দেখো যদি বলি ডান তীরের উপনদী কে কি, তাহলে ডান তীর উপনদী মূলত কি যমুনা এবং
সোন, তাই তো। আর বাম তীরের উপনদী কে? গোমতী, ঘরঘোড়া, গণ্ডক, কোসি, তাই তো। এবার দেখো এই যে গঙ্গা এবার গিয়ে কি হচ্ছে যে পশ্চিমবঙ্গে প্রবেশ করার পরে মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে, এটা মনে করো ধুলিয়ানের কাছে দুটা শাখায় ভাগ হচ্ছে। ওকে, মূল গঙ্গা বাংলাদেশে প্রবেশ করে পদ্মা নামে প্রবাহিত হচ্ছে। ওকে, আর এই একটা ছোট শাখা কি হচ্ছে পশ্চিমবঙ্গের মাঝ বরাবর দক্ষিণ দিকে ভাগীরথী হুগলি নামে প্রবাহিত হচ্ছে। তাহলে দেখো এই নদীটার নামও ভাগীরথী, ঠিক আছে। তার মানে কি এখানে এই গঙ্গার উৎস অঞ্চলে এর নাম ভাগীরথী, আবার এখানে গিয়ে আবার এর নাম ভাগীরথী হুগলি। দেখো যে এই গঙ্গার কথা বলছি, পশ্চিমবঙ্গে কিন্তু মূল গঙ্গা কিন্তু কত কিলোমিটার মাত্র বলতো? মূল গঙ্গা মাত্র 20 কিলোমিটার পথ অতিক্রম করেছে। মানে মূল গঙ্গার দৈর্ঘ্য পশ্চিমবঙ্গে মাত্র 20 কিলোমিটার। কি বলেছি যে ধুলিয়ানের কাছে, মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে দুটা ভাগ হয়েছে, একটা ভাগীরথী হুগলি নামে এই পশ্চিমবঙ্গের মাঝ বরাবর দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে গিয়ে কি বঙ্গোপসাগরে মিশেছে, তাই তো। আর মূল ধারা কি হচ্ছে বাংলাদেশে পদ্মা নামে প্রবাহিত হয়েছে, তাই তো। এবার দেখো তাহলে এই যে ভাগীরথী হুগলি, তাহলে এই যে ধুলিয়ান থেকে আবার নবদ্বীপের মায়াপুর পর্যন্ত, ওকে, নবদ্বীপের মায়াপুর পর্যন্ত এর নাম হচ্ছে কি বলতো? ভাগীরথী নদী। ওকে, আবার মানে মায়াপুর থেকে মোহনা পর্যন্ত, মানে বঙ্গোপসাগর পর্যন্ত এর নাম হচ্ছে কি বলতো? এর নাম হচ্ছে হুগলি নদী, ঠিক আছে। আবার দেখো তাহলে এর গতিপথেও, মানে এই যে ভাগীরথী হুগলিতেও কতগুলি উপনদী এর সঙ্গে এসে মিলিত হয়েছে, তাই তো। যেগুলো কি বলতো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদ নদী, কি ময়ূরাক্ষী, অজয়, দামোদর, তাই তো। তারপরে হলদি নদী, এগুলো হুগলি নদীর সাথে মিলিত হয়েছে, মানে এগুলো হুগলি নদীর উপনদী, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো যে গঙ্গা হচ্ছে কি বলতো? গঙ্গা হচ্ছে কি যে একটি আদর্শ নদী, তাই তো। আদর্শ নদী মানে কি? তার কি 3টা গতিপথ থাকবে, তাই তো, স্পষ্ট থাকবে। তো গঙ্গারও কিন্তু 3টা গতিপথ সুস্পষ্ট। কিরকম? যে নদীর উৎস থেকে, মানে ওই গঙ্গোত্রী হিমবাহ থেকে হরিদ্বার পর্যন্ত 280 কিলোমিটার, উৎস থেকে হরিদ্বার পর্যন্ত 280 কিলোমিটার গঙ্গা পার্বত্য অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। হরিদ্বার এসে গঙ্গা সমভূমিতে প্রবেশ করেছে। ওকে, তাহলে গঙ্গোত্রী থেকে কোন পর্যন্ত? হরিদ্বার পর্যন্ত গঙ্গার উচ্চগতি। ওকে, আবার কি হচ্ছে যে হরিদ্বার থেকে বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত গঙ্গার মধ্যগতি, আর রাজমহলের পর থেকে মোহনা পর্যন্ত গঙ্গার নিম্নগতি। গঙ্গা আমাদের কাছে পবিত্র নদী, তাই তো। কিন্তু বর্তমানে গঙ্গা কি জানো তো? যে পৃথিবীর প্রথম 5টা দূষিত নদীর মধ্যে গঙ্গা একটি। ওকে, দেখো পবিত্র নদী কেন? দেখো যে এই আমি বলছি এই যে উত্তরাখণ্ডের এই এলাকাটা, যেখানে এই যে তোমার বিষ্ণুগঙ্গা, ধৌলিগঙ্গা, নন্দাকিনী, পিণ্ডার, তারপরে মন্দাকিনী নদীগুলো প্রবাহিত হচ্ছে পুরোপুরি পার্বত্য এলাকা। ওকে, পার্বত্য এলাকার মধ্যে দিয়ে নদীগুলো আসছে, ওখানে লোক বসতি কম, তাই তো। ফলে কি বলতো? নদীতে দূষণ হয় না, এবং শুধু তাই না, ওখানে একটা ব্যাকটেরিয়া ফেজ আছে নদীতে। ব্যাকটেরিয়া ফেজের জন্য কি বলতো? নদীর জল কোনোভাবেই দূষণ হতে পারে না। ওকে, ফলে কি বলতো? নদীর জল ছিল পবিত্র, কিন্তু যখনই এই নদী কানপুর অতিক্রম করেছে, তখন কি হয়েছে বলতো? যত আবর্জনা, দুই তীরবর্তী মানে বসতি এলাকার যত আবর্জনা সব গঙ্গা নদীতে এসে মিশছে। ফলে গঙ্গার জল ক্রমশ কি বলতো? দূষিত হচ্ছে। ওকে, তো এই গঙ্গাকে দূষণমুক্ত রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যেমন গঙ্গা অ্যাকশন প্ল্যান, ঠিক আছে। এটা না হয় অন্য একদিন একটা ক্লাসে আলোচনা করা যাবে। আজকে তাহলে এখানেই শেষ করি, ঠিক আছে। এখানেই শেষ করলাম। তোমরা সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার দেখা হবে।